আজকে তোমাদের আমি একটা নয় দুটো নয় চারটে গল্প শোনাবো। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। প্রথম আমি একটি ব্যর্থ প্রেমের গল্প দিয়ে আজকে শুরু করছি। বন্ধুর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে তার গ্রামের বাড়ি যাচ্ছি। সময় কাটানোর জন্য মোবাইলটা বার করলাম। ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা মেসেজ এলো। আমার সামনেই প্রিয় বন্ধু কাফিনের মধ্যে লাশ হয়ে ঘুমিয়ে আছে। মেসেজ করেছে অবন্তী। চেক করে দেখি নাম্বারে প্রায় 10 থেকে 12টা মেসেজ। সম্ভবত মেসেজের শব্দ সংখ্যার লিমিটের কারণে বারবার মেসেজ করেছে। আমি সবগুলো একসঙ্গেই পড়লাম। ফাহাদ, আমাকে মাফ করে দিও। যে বাবার চোখের দিকে তাকিয়ে কোনোদিন কথা বলতে পারিনি, সেই বাবা যখন সেদিন অসহায়ের মতন আমার সামনে দুটো হাত জড়ো করে কান্না করলো, তখন বাবার সেই ভালোবাসার কাছে আমার ভালোবাসার হার মেনে গেছে। আর তাই আজ 11টা দিন ধরে আমি অন্য মানুষের স্ত্রী। কথা দিয়েছিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। আমার সবচেয়ে ভয় হতো তুমি হয়তো আমাকে কষ্ট দেবে, হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে। অথচ দেখো, আমি নিজেই তোমাকে কষ্ট দিলাম। আমি নিজেই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিলাম। জীবন অদ্ভুত, তাই না? তোমার কি মনে আছে, যখনই আমি কাঁদতে কাঁদতে তোমাকে বলতাম আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিনও, তুমি হাসতে হাসতে বলতে আমি কোনোদিনও যাব না অবন্তী, কিন্তু তুমি হয়তো চলে যাবে। তখন আমি রাগ করতাম, কারণ আমি তো তোমায় পাগলের মতন ভালোবাসতাম। তুমি নেই এরকম একটা পৃথিবী আমি কল্পনা করতে পারতাম না। অথচ আজ অন্য কেউ আমার স্বামী। রোজ তার সঙ্গে আমাকে ঘুমাতে হয়, সকালবেলায় চোখ মেলে তাকিয়ে তার মুখটাই দেখতে হয়। মানুষের জীবন এমন কেন যে যাকে চায় যদি তাকে পায়, প্রকৃতির তাতে কি যায় আসে? কেন প্রকৃতি তাদের কাঁদায়? হুট করেই সবকিছু ঠিকঠাক হয়েছিল। আমি তাই ইচ্ছে করেই তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করেছি, নাম্বারটা বন্ধ করলাম। বিয়ের দিন ভাইয়ার মোবাইল, ফেসবুকের আইডি ডিলিট করলাম। তুমি কষ্ট পেয়েছো জানি, যার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে কাটাবো ভেবেছিলাম তাকেই কষ্ট দিলাম। আমার পরিবারের সবাই খুব খুশি, আমার স্বামী মানুষটাও খুব ভালো। এখনো পর্যন্ত ভালোই মনে হচ্ছে আমার কাছে। ভবিষ্যতে কি হবে জানি না। তোমার কি আমাদের সেই প্রথম দেখা করার কথা মনে আছে? সেটাই প্রথম ছিল, আর ওইটাই যে শেষ দেখা হবে কোনোদিন তা ভাবিনি। আসলে মানুষের চিন্তার বাইরেও তো কত কিছু ঘটে, তাই না? সেদিন তোমার সাথে 3 ঘন্টা ছিলাম, তাই না? অথচ 3 ঘন্টার মধ্যে আমরা কেউ কাউকে স্পর্শ করলাম না। কিন্তু যখন আমাকে রিকশায় তুলে দিয়ে তুমি তোমার হাতটা বাড়িয়ে দিলে, তখন প্রথম তোমার হাতটা স্পর্শ করলাম। বিশ্বাস করো, সেদিন আমার কিছুতেই ছাড়তে ইচ্ছা করছিল না। রিকশা ছেড়ে দিল, আমিও ছেড়ে দিলাম তোমার হাতটা। আমার ভালোবাসা, আমার স্বপ্ন। তোমার ঘরে আমার জন্য কিনে রাখা শাড়িগুলো নিশ্চয়ই এখনো আছে। আচ্ছা, আমি তো এখন তোমার নয়, ওই শাড়িগুলো কি আমি পাবো? তুমি তো যখনই পছন্দ হতো কিনে রেখে দিতে, আমি বলতাম বিয়ের পরে সবগুলো একসাথে নেব। আজ আমি বিবাহিত, কিন্তু স্বামী তুমি নও। এমন স্বপ্ন তো দেখিনি কোনোদিন। নিজের পছন্দের একটা মেয়ে দেখে বিয়ে করে নিও, তারপর সবগুলো শাড়ি তাকে দিও। মেয়েরা শাড়ি কতটা পছন্দ করে তুমি কি জানো? তোমার স্ত্রীকে যখন দেবে তখন উপলব্ধি করে নিও। তোমার সাথে অনলাইনে পরিচয়, তাই সিদ্ধান্ত নিয়েছি এ জীবনে আর কোনো দিন অনলাইনে যাব না। নাম্বারটাও চিরদিনের জন্য বন্ধ করে দেব। আজকের পর থেকে আমাদের আর কোনো দিন কথা হবে না। তোমার কাছে একটাই অনুরোধ করি, যদি আমাদের কোনোদিন চলার পথে দেখা হয়ে যায়, তাহলে প্লিজ অচেনা হয়ে চলে যেও। নিজের যত্ন নিও, জীবন গুছিয়ে নিও। জীবন তো একটাই, তুমি ভালো থেকো। আমি ভালো নেই, অবন্তী। সবগুলো মেসেজ একত্রে পড়লাম। আমার সামনেই কফিনের মধ্যে চিরনিদ্রায় ঘুমিয়ে আছে ফাহাদ। অবন্তী যখন পরপর 5 দিন অনলাইনে আসেনি, তখন এক রাতে অফিস থেকে ফিরে মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলে। ভাঙা মোবাইল আর ঠিক হলো না। ফাহাদ তার সিমটা আমার নাম্বারে চালু করলো। জরুরি কল এলে আমি ফাহাদকে দিতাম। ফাহাদ রাগ করে বলতো যে অবন্তী যেদিন যোগাযোগ করবে সেদিন নতুন ফোন কিনবে, তার আগে নয়। মোবাইল ভাঙার 2 দিন পরে ফাহাদের প্রচণ্ড জ্বর এলো। একদিনের মধ্যেই তাকে হসপিটালে ভর্তি করলাম। ডক্টর পরীক্ষা করে বলল ফাহাদের ডেঙ্গু জ্বর হয়েছে, তবে চিন্তার কিছু নেই। ডক্টরের কথা বিশ্বাস করলাম, কিন্তু ডক্টর তো সবকিছুর খবর জানেন না। যিনি জানেন তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তিনি ফাহাদের এই জ্বরকেই মৃত্যুর আছিলা করলেন। যেই ডাক্তার বলেছিলেন চিন্তার কিছু নেই, সেই ডাক্তার নিজেই আজ সকালে ফাহাদকে মৃত ঘোষণা করলেন। ফাহাদের আর জানা হলো না অবন্তীর বিয়ের কথা। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম যে অবন্তীকেও ফাহাদের মৃত্যুর খবর জানাবো না।
অবন্তী যদি সত্যি সত্যি আর অনলাইনে না আসে আর পুরনো সিমটা ব্যবহার না করে, তাহলে ফাহাদের মৃত্যুর খবর সে জানবে না। কি লাভ সদ্য সংসার জীবন শুরু করা ওই মেয়েটাকে কষ্ট দিয়ে? তার চেয়ে বরং সে ভাবুক ফাহাদও হয়তো ভালো আছে। কোনো একদিন শাড়ি পরতে গিয়ে অবন্তী হয়তো মনে মনে ফাহাদের কথা চিন্তা করবে। সে ভাববে ফাহাদের কেনা শাড়িগুলো বোধহয় তার স্ত্রী পরে রোজ ফাহাদের সামনে আসে। কিন্তু ফাহাদ সাদা কাফন পরে কবরে যাওয়ার খবরটা না হয় তার অজানাই থাকুক। আমি ফাহাদের সিম থেকে অবন্তীর নাম্বারে একটা মেসেজ দিলাম, আমার জন্য ভেবো না, স্বামীর সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করো। বিবাহের বন্ধন সবচেয়ে বড় একটা বন্ধন। ভালো থেকো ভালোবাসা। প্রথম গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো নেক্সট একটি ভূতের গল্পে আসা যাক। রাত তখন প্রায় 12টা। শীতের হালকা কুয়াশায় ঢেকে গেছে ছোট্ট শহরটা। দূরে একটা ঝিমুনো লাইট জ্বলছে, তার আলোয় রেল লাইনের ওপর পড়েছে লম্বা ছায়া। স্টেশনে তখন আমি ছাড়া আর কেউই নেই। আমার নাম রাহুল। সেদিন অফিসের কাজে দেরি হয়ে যাওয়ায় শেষ ট্রেন ধরতে পারিনি। এই স্টেশনেই দাঁড়িয়েছিলাম। লোকজন আগেই চলে গেছে, শুধু বাতাসের শো শো শব্দ আর মাঝে মাঝে কুকুরের ডাক, এই ছিল আমার সঙ্গী। হঠাৎ দেখলাম প্ল্যাটফর্মের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, লম্বা কালো চুল, মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাশে। আমি একটু অবাক হলাম, এত রাতে এখানে মেয়ে একা কেন? সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, নিচু গলায় বলল, দাদা একটু সাহায্য করবেন? আমি ভদ্রভাবে বললাম, হ্যাঁ বলুন। সে বলল, আমার বাড়ি অনেক দূরে, ট্রেনটা ধরতে পারবো না তো। আমি ঘড়ি দেখে বললাম, আর 5 মিনিট, চলে আসবে। সে মুচকি হেসে বলল, ধন্যবাদ। হাসিটা অদ্ভুত ছিল, ঠোঁট নড়ল কিন্তু চোখে কোনো অনুভূতি নেই। আমার গা কেমন যেন শিউরে উঠল। ঠিক তখন ট্রেনের শব্দ পেলাম, দূর থেকে আলো দেখা গেল। ট্রেন এসে থামলো, আমরা দুজনেই উঠে পড়লাম। বগিতে ঢুকে দেখলাম পুরো কামরাটা ফাঁকা। আমি এক পাশে বসেছিলাম, মেয়েটা ঠিক আমার বিপরীতে। ট্রেন চলতে শুরু করলো। হঠাৎ আমার চোখ পড়ল তার পায়ের দিকে। আমার বুক ধুক করে উঠল। তার পা মেঝেতে ছুঁয়ে নেই, সে যেন বাতাসে ভাসছে। আমি চোখ কচকালাম, আবার তাকালাম, না ভুল দেখিনি, সে মাটিতে বসেই নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে গেল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তো তুমি তুমি ঠিক আছো তো? সে ধীরে মাথা তুলল। আর তখনই আমি যা দেখলাম তা আজও ভুলতে পারি না। তার মুখটা আধপচা, চোখ দুটো ফাঁকা গর্তের মতন, ঠোঁটের ফাঁক দিয়ে কালো রক্ত গড়াচ্ছে। সে অদ্ভুত হাসি দিয়ে বলল, দাদা তুমি তো আমাকে চিনতেই পারোনি। আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। সে বলল, এই লাইনে 3 বছর আগে একটা দুর্ঘটনা হয়েছিল, আমি তখনই মারা যাই। আমার মাথায় যেন বাজ পড়ল। আমি হঠাৎ উঠে দরজার দিকে দৌড়ালাম। ট্রেন তখন ফুল স্পিডে। পেছন থেকে সে ফিসফিস করে বলল, এখান থেকে কেউ বাঁচে না। ঠিক তখনই ট্রেন হঠাৎ জোরে ব্রেক কষল। আমি ছিটকে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল আমি স্টেশনের বেঞ্চে শুয়ে আছি। স্টেশন মাস্টার বলল, তুমি মাঝরাতে লাইনের পাশে অচেতন ছিলে, কিভাবে গেলে ওখানে? আমি কাঁপা কাঁপা গলায় সব বললাম। সে চুপ করে বলল, এই লাইনে 3 বছর আগে একটা মেয়ের মৃত্যু হয়েছিল, ঠিক সাদা শাড়ি পরে। আজও আমি রাতের ট্রেনে উঠতে ভয় পাই, কারণ জানি শেষ ট্রেনে এখনও কেউ একজন যাত্রী খোঁজে। দ্বিতীয় গল্পটি তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবার চলো নেক্সট গল্পে চলে যাওয়া যাক। ছোটবেলা থেকেই দেখে এসেছি বাবা মাকে ভীষণ মারে। শুধু বাবা নয়, দাদি আর ফুফুরাও কথায় কথায় আম্মুর গায়ে হাত তুলতো। ছোট ছিলাম কিন্তু এতটুকু বুঝতাম, সংসার নামক জগৎটা ভীষণ ভয়ানক। সবসময় মা আর আমরা 3 ভাই বোন চাপা ভয়ে থাকতাম, কখন কার দোষ বের হয়ে যায় আর আমরা মার খাই। এতটুকু মেসেজ পাঠিয়েই নীরব হয়ে থাকে চ্যাট বক্সটা। আমার এক পাঠিকা তার অতীত বলছে, আমিও মনোযোগী শ্রোতা। তাকে চুপ থাকতে দেখে আমি তৎক্ষণাৎ রিপ্লাই করলাম, তারপর কি হলো বলো আপা? সে নতুন উদ্যমে লেখা শুরু করলো। ভীষণ বড় একটা মেসেজ, যেখানে লেখা ছিল, আমি কেয়া। যখন আমার বয়স সবে 14 তখন বাবা জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে দিল পাশের গ্রামের এক বয়স্ক প্রবাসীর সাথে। সবে অষ্টম শ্রেণীতে উঠেছি, স্বপ্ন তখন আকাশ ছোঁয়ার। স্বপ্নকে পায়ে পিষে পা রেখেছিলাম নতুন সংসারে। স্বামী তো প্রবাসী, বিয়ের কয়েকদিনের মাথায় সে বিদেশে চলে যায়। ছোট্ট আমিটা খেলার বয়সে সংসার করা শিখলাম। ভাত মাখতে না পারা আমিটা 10 জনের জন্য চুলায় ভাতের পাতিল চড়ানো শুরু করলাম।
তবুও মন পাচ্ছিলাম না শ্বশুরবাড়ির কারোর। স্বামী ভালোবাসার কমতি রাখেনি, কিন্তু দিন-রাত শ্বশুরবাড়িতে সহ্য করতাম নির্যাতন। অতিষ্ঠ হয়ে উঠেছিল সদ্য কিশোরীর জীবনটা। ননদ-ননাস বাচ্চার জন্য খোঁটা দেওয়া শুরু করলো সংসারের ২ বছর পেরোতেই। আমি দম খিঁচে পড়ে রইলাম সেই বাড়ির মাটি আঁকড়ে। হঠাৎ পেলাম আরও চাঞ্চল্যকর খবর। তারপর আবার নীরব অপরপাশের মানুষটা। আমি উন্মুখ চোখে চেয়ে রইলাম তার পরবর্তী মেসেজটার জন্য। মনের মাঝে তখন তুমুল উত্তেজনা। কী খবর পেয়েছিল সে? আমার উত্তেজনাকে শীতল করে তার পরবর্তী মেসেজ এলো। সেখানে লেখা, আমার সমস্যা দেখা দিয়েছিল। ডক্টর বলল আমি আর মা হতে পারবো না। বাচ্চা জন্ম দিতে অক্ষম। কিছু মুহূর্তের জন্য থমকে গেলাম যেন। একটা মেয়ে মা হতে না পারলে এ সমাজে তার মূল্য নেই। মানুষ বলেই আর গণ্য করে না। মা হওয়াটাই যেন সব। সমাজ কি বোঝে না এসব কিছুই তো একজনের হাতে। তবে দোষের বেলায় কেন মেয়েরা দোষী? আমি নিজের চাপা উত্তেজনাটা আর চাপিয়ে রাখতে পারলাম না। দ্রুত লিখে পাঠালাম, তারপর কি হলো আপা? তোমার স্বামী মেনে নিয়েছিল এই নির্মম সত্যটা? তোমার যে শ্বশুর বাড়ি টিকে থাকতে পেরেছিলে? মেসেজটার সাথে সাথেই শিন হলো। সে হয়তো টাইপ করছে তার জীবনের নির্মম বাস্তবতাটা। তাই তাকে সময় দিলাম। ৫ মিনিট পর অনেক বড় একটা মেসেজ এলো। বুঝলাম সে বহু কষ্টে হয়তো লিখে ফেলেছে তার নিদারুণ কষ্টের অতীতখানা। পড়ার সাহস হচ্ছিল না, তবুও মনের উৎকণ্ঠা নিয়ে পড়া শুরু করলাম। মা হতে না পারাটাই আমার জীবনের কাল হলো। শ্বশুরবাড়ির মানুষ তো যা ইচ্ছে ব্যবহার করত। এ খবরের পর বদলে গেল স্বামী, বেড়ে গেল অত্যাচার। ছোট্ট আমি তখনও চুপচাপ। দোষী তো আমি, সহ্যও তো করতেই হবে। সেই অতিষ্ঠ জীবনে আশার আলো হয়ে এলো বাবা। আমাকে নিয়ে এলো শ্বশুরবাড়ি থেকে। জীবন তখন আমাকে যেন চুপ করিয়ে দিল। তবে মনে মনে বাবার প্রতি চরম কৃতজ্ঞ হলাম। এই মানুষটা কেমন যে এ সময় আমার পাশে এসে দাঁড়াবে ভাবতেই পারিনি। কিন্তু আমার মনে প্রশান্তির এক নিমেষেই দূর করে দিল কিছু সত্যি। বাবা আমাকে বাড়ি এনে পাড়ার বকাটে ছেলের সাথে বিয়ে ঠিক করে। পাড়ার প্রতিবেশীরা আফসোসের সাথে বলতো, বকাটে ছেলের নাকি আগেও বিয়ে আছে। নেশা করে বউ পেটাতো বলে বউরা ছেড়ে চলে গেছে। এইসব কিছুই আমার মস্তিষ্ক অবধি পৌঁছাতে পারছিল না। বারবার মনে হতে লাগলো পৃথিবীতে আপন কে? বাবাও শেষমেশ কিনা এমন স্বার্থপর। আমায় চুপ থাকতে দেখে মা রুখে দাঁড়ালো। আমায় বলল, অনেক তো চুপ রইলি, এবার একটু প্রতিবাদ কর, জীবনটা শেষ করে দিস না। সদ্য অষ্টাদশে পা দেওয়া আমিটার তখন খুব করে বাঁচতে ইচ্ছে হলো। আসলেই তো, আর কত সহ্য করব। মাকে নিয়ে ছুটলাম সেই ছেলের বাড়ি, যার সাথে আমার প্রায় বিয়ের কথা পাকা। ছেলের বাড়ি থেকে যে আংটিটা দিয়েছিল সেটা তাদের ফিরিয়ে দিয়ে ভিক্ষা চাইলাম নিজের জীবনখানা। ছেলেটা নেশাখোর, তবে আর যাই হোক সেদিন আমার উপর দয়া করেছিল, ভেঙে দিল বিয়েটা। বিয়ে ভাঙার কথাটা বাবার কান অবধি আসতেই দারুণ মার খেলাম বাবার কাছে। সে কি যে যন্ত্রণা, তবুও শক্ত রইলাম। শেষমেশ বাবা বললেন, যদি বিয়ে না করিস তবে তোর ঠাঁই হবে এই নিষিদ্ধ পল্লীতে। মেসেজটার পরিধি এতটুকুই। মেসেজটা শেষ হতেই আমি অনুভব করলাম আমার কান্না পাচ্ছে, ভীষণ কান্না। একটা এতটুকু মেয়ের জীবনে এত নিষ্ঠুর বাস্তবতা কিভাবে সহ্য করেছে মেয়েটা? তখন ফোনের টুং শব্দে ধ্যান ফিরল। কেয়া নামের আইডি থেকে আবারও মেসেজ। আমি আবারও মেসেজটা ওপেন করে পড়তে শুরু করলাম। জানো লেখিকা, তখন আমার কেমন অনুভূতি হয়েছে? বাবা নামের মানুষ বুঝি এত পাষাণ হয়? শেষমেশ নিষিদ্ধ পল্লী হবে আমার ঠিকানা। তখন আমার বড় ভাই বিদেশ ছিল, সে নানানভাবে সাহস দিত। মাও ছিল আমার সাথে। না, বাবা আমাকে নিষিদ্ধ পল্লীতে আর পাঠাননি। ধীরে ধীরে গুছিয়ে উঠলাম নিজেকে। কেটে গেল বছর ৩। বছর ৩ পর আমার আবার বিয়ে ঠিক হয় শহরে। ধুমধাম করে হয়ে গেল বিয়ে। আবার নতুন করে জীবনের সাথে তাল মেলানো শুরু করলাম। কিন্তু একদিন জানতে পারলাম আমার স্বামী এ পরিবারের পালক ছেলে। ব্যবসা তখন রমরমা। আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে ব্যবসা নিয়ে আমাদের এক কাপড়ে শ্বশুরবাড়ি থেকে বার করে দেয়। স্বামীকে নিয়ে উঠলাম বাবার বাড়ি। অনেক পরিশ্রমের পর ১ মাসের মাথায় স্বামীর নতুন চাকরি হলো। একদিন জানতে পারলাম আমাদেরকে ওপরওয়ালা ভীষণ ভালোবেসে উপহার হিসেবে দিতে চাচ্ছেন সন্তান। কিন্তু আমার ভাগ্য কি এত ভালো নাকি? যখন আমার প্রেগনেন্সির ৪ কিংবা ৫ মাস জানতে পারি আমার স্বামীর পরকীয়ার কথা। স্বামীর পরকীয়ার কথা জানার পর ভেঙে গিয়েছিলাম ভীষণভাবে। প্রথম অনেক ঝগড়া করলেও পরে চুপ হয়ে গেলাম। দুজন তখন ধরতে গেলে ২ মেরুর প্রাণী। কেউ কারোর সাথে কথা বলতাম না। কিন্তু যখন মেয়েটা এলো, আদর যত্ন ভালোবাসায় ভরিয়ে দিল সংসার। আমার জীবনের উপসংহার যে সুখের হবে ভাবতে পারিনি। আজ সবচেয়ে সুখী আমি। মেসেজটুকু শেষ। আমি উপলব্ধি করলাম আমার বুক থেকে একটা ভারী কিছু নেমে গেল। নিজেকে কেমন সুখী সুখী লাগছে। ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে সুখ মেয়েটাকে ছুঁতে পেরেছে।
এটা ভাবতেই আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমার মনে হচ্ছে বাঁচতে হবে সব্বাইকে সুখ পাওয়ার জন্য। শেষমেশ সুখের হাসি হাসতেই হবে। মরে গেলেই তো সব শেষ। বেঁচে থেকেই না হয় উপন্যাস রচনা করুন জীবন নিয়ে, যার উপসংহার হবে সুখের। এই গল্পটিও কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাড়াতাড়ি চলো নেক্সট গল্পে চলে যাওয়া যাক। নেক্সট গল্প হচ্ছে একটি মানুষ এবং জিনের ভালোবাসার গল্প। জিন এবং মানুষের প্রেমের গল্পগুলি সবসময় একটু অন্যরকম। একদিকে যেমন এতে থাকে গভীর আবেগ, অন্যদিকে থাকে এক অলৌকিক ও নিষিদ্ধ শিহরণ। লোককথা অনুযায়ী জিনেরা আগুনের তৈরি হওয়ায় তাদের আবেগ অত্যন্ত তীব্র হয়। তারা যখন কোনো মানুষের প্রেমে পড়ে তখন সেই মানুষের জীবন আমূল বদলে যায়। শুরু করছি আজকের গল্প। রূপালী নদীর পাড়ে সেই রহস্যময়ী গ্রামের নাম শান্তিপুর। সেই গ্রামের এক যুবকের নাম আরিয়ান। দীর্ঘদেহী আর শান্ত স্বভাবের আরিয়ান প্রতিদিন ঈশার নামাজের পর নদীর পাড়ে গিয়ে একা বসে থাকতে ভালোবাসতো। গ্রামের মুরব্বীরা বারণ করতেন, কারণ নদীর ওপারে ছিল এক ঘন জঙ্গল, যেটাকে সবাই জিনপরির আস্তানা বলে জানতো। এক পূর্ণিমার রাতে আরিয়ান লক্ষ্য করল নদীর মাঝখানে একটু সমান পানিতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে ধপধপে সাদা পোশাক, আর তার চুলগুলো যেন পানির ঢের চেয়েও দীর্ঘ। আরিয়ান ভয় না পেয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। হঠাৎ মেয়েটি তার দিকে তাকালো। সেই চোখে মানুষের মতন মায়া নয়, বরং এক অদ্ভুত নীল আভা ছিল। মেয়েটির নাম ছিল জোহরা। সে ছিল জিন প্রদেশের এক রাজকুমারী। জোহরা স্বীকার করল যে সে অনেকদিন ধরে আরিয়ানকে পর্যবেক্ষণ করছে। জিনদের জগতে সময় অনেক দ্রুত চলে, কিন্তু আরিয়ানের সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল চিরস্থায়ী। তাদের প্রেম ছিল শব্দহীন। জোহরা আরিয়ানের জন্য এমন সব ফল নিয়ে আসতো যা এই পৃথিবীতে দেখা যায় না। বিনিময়ে আরিয়ান তাকে শোনাতো মানুষের পৃথিবীর গল্প, সুখ দুঃখ আর ভালোবাসার গান। জিন এবং মানুষের এই প্রেম খুব বেশি দিন গোপন রইল না। জিনদের সর্দার অর্থাৎ জেহেরার বাবা এই সম্পর্কের কথা জানতে পারেন। জিনদের আইন অনুযায়ী কোনো জিন কোনো মানুষের প্রেমে পড়তে পারে না, কারণ এতে তাদের অতিপ্রাকৃত শক্তি হ্রাস পায়। এক রাতে জোহরা কান্নাকাটি করে আরিয়ানের কাছে এলো। সে জানালো তাকে অন্য এক শক্তিশালী জিনের সাথে বিয়ে দেওয়া হচ্ছে। যদি আরিয়ান তাকে পেতে চায় তবে তাকে একটি শর্ত পূরণ করতে হবে। আগামী 3 দিন আরিয়ানকে একটি নির্দিষ্ট নির্জন ঘরে একা থাকতে হবে এবং কোনো অবস্থাতেই চোখ খোলা চলবে না, আশেপাশে যাই ঘটুক না কেন। আরিয়ান রাজি হলো। প্রথম 2 দিন সে শক্ত ছিল, কিন্তু তৃতীয় রাতে তার মনে হলো জাহেরা তাকে ডাকছে, যেন কেউ জাহেরাকে মারধর করছে। তীব্র আবেগে আরিয়ান চোখ খুলে ফেলল, কিন্তু সামনে জাহেরা ছিল না, ছিল এক বিভীষিকা। জাহেরার বাবার পাঠানো অনুচরেরা তাকে ভয় দেখাতে এসেছিল। চোখ খোলার কারণে আরিয়ান শর্ত ভঙ্গ করল। পরের দিন সকালে গ্রামবাসীরা আরিয়ানকে নদীর পাড়ে অচেতন অবস্থায় খুঁজে পেল। তার জ্ঞান ফেরার পর সে আর সেই স্বাভাবিক আরিয়ান ছিল না। সে সারাদিন নদীর দিকে তাকিয়ে থাকতো এবং বিড়বিড় করে জাহেরার নাম ডাকতো। লোকমুখে শোনা যায় জাহেরাকে জিনদের এক দুর্গম পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। আজও অমাবস্যার রাতে সেই নদীর পাড়ে গেলে বাতাসের শো শো শব্দের মাঝে এক নারীর কান্নার আওয়াজ শোনা যায়। আর আরিয়ান, সে সারা জীবন অবিবাহিত থেকে সেই নদীর পাড়েই কাটিয়ে দিল। আশায় ছিল হয়তো কোনো একদিন জাহেরা আবার ফিরে আসবে। আজকের 4টে গল্প তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের জন্য বাই বাই।